রাহাত ভাই ফোন দিয়ে বলল ও ভুলে গিয়েছিল। কেয়ারলেস একটা। রাহানের কথা শুনে সাদনান বিড়বিড় করে বলে ওঠে। তবে হঠাৎ সাদনানের দৃষ্টি বউয়ের পায়ের দিকে গেল। সাদা পায়জামাটা বাম পায়ের গোড়ালির বেশ অনেকটা অংশ লাল হয়ে আছে। সাদনানের বুকের ভেতর ধক করে উঠল। অস্থির হয়ে কিছু জিজ্ঞেস করার পূর্বে সারা আশ্বাস দিয়ে জানালো, যখন গোল গোল বাদাল, তখন আমার নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য একটা গাছের পাশে যাচ্ছিলাম। তখন ওর পায়ে কিছু একটা পেছনে হতে গেঁথে গিয়েছে। রাহান ভাই বের করে দিয়েছে। ব্যথা পাই। প্রিয়তা সাদনানের মাথার চুল শক্ত করে চেপে ধরে ব্যথাতুর শব্দ করে বলে ওঠে। প্রায় শেষ, আর একটু সহ্য করো সোনা। সাদনান শুভ্র রঙের ব্যান্ডেজটা পায়ে পেঁচাতে পেঁচাতে জানালো প্রিয়তাকে। প্রিয়তা আর কোনো শব্দ প্রয়োগ না করে দাঁতে দাঁত চেপে শক্ত হয়ে থাকে। সাদনান ব্যান্ডেজটা পেঁচানো শেষ হয়ে উঠে এগিয়ে গিয়ে আলমারি খুলে সেখান থেকে নিজের আর প্রিয়তার ড্রেস আনে। সেগুলো সোফায় রেখে ফিরে এসে প্রিয়তাকে কোলে তুলে নেয়। প্রিয়তা চুপটি করে গলা জড়িয়ে ধরল। ভীষণ ব্যথা করছে পায়ে, তাই আর কথা বাড়ায় না। পায়ে তখন একটা ব্লেড ভাঙা গেঁথে গিয়েছিল। রাহান সেটা বের করলেও রক্ত পড়া বন্ধ হয়নি। আর হসপিটালে যাওয়াটাও তখন সেফ ছিল না। তাই তো বাসায় এনেই সাদনান নিজে প্রাথমিক চিকিৎসা করেছে। অবশ্য একটা ইঞ্জেকশনও পুশ করেছে যাতে ইনফেকশন না হয়। সাদনান প্রিয়তাকে ওয়াশরুমে এনে নিজেই কলেজ ড্রেস বদলে টাওয়াল পেঁচিয়ে দিয়ে আবারও কোলে করে এনে সোফায় বসিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দেয়। প্রিয়তা নিজেও টেনে টুনে পরে নিল। সাদনান হাসলো, হাতে থাকা ভেজা টাওয়ালটা নিয়ে ব্যালকনিতে যেতে যেতে বলল, একদম নড়াচড়া করবে না, আমি ফ্রেশ হয়ে আসছি। খাবার রুমে দিতে বলবো। ভাবা যায় এমপি মহোদয় বউয়ের সব কাজ নিজের হাতে করছে। প্রিয়তা কেমন তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে। সাদনান ওয়াশরুমে যাওয়ার জন্য মাত্রই নিজের হালকা গোলাপি রঙের টাওয়ালটা সোফা হতে হাতে নিয়েছিল। প্রিয়তার কথা শুনে প্রিয়তার সামনে দাঁড়ালো। নিজেও ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কোথাও লেখা আছে এমপিরা কাজ করতে পারবে না? কি বলুন তো, অপ্রত্যাশিত ছিল তো তাই। সাদনানের প্রিয়তার কথা শুনে হঠাৎই মনে হলো প্রিয়তা একজন 22-23 বছরের প্রাপ্তবয়স্ক নারী, কিন্তু কথাগুলো তো গভীর করে বলছে কেন তার বউ? তোমার হয়েছেটা কি? কিছু না তো, আপনি যান বরং, আপনার আবার সময় অপচয় হচ্ছে। সাদনান জবাবে কিছু বলল না। ওয়াশরুমে যাওয়ার জন্য অগ্রসর হলো। 4টার দিকে আজ কিছু মানুষ আসবে, তার উপর একটা বিশেষ কাজও করতে হবে। সাথে দুপুরে আক্রমণকারী লোকদেরও একটা কিছু করতে হবে। রাতে না হয় আজ বউয়ের সব অভিযোগ শুনবে। সে জানে বউ তার মনে মনে অভিমানের পাহাড় তৈরি করে রেখেছে। অবশ্য রাখারই কথা, তার নিজের কি দোষ? এত এত ঝামেলা সামলে বউকে সময় দিয়ে উঠতে পারছে না। নতুন এমপি হওয়ার সুবাদে সবটা সামলে নিতে একটু হিমশিম খেতে হচ্ছে। অবশ্য ততটা সমস্যা হতো না যদি না প্রাক্তন এমপি সব দায়িত্ব নিয়ম ঠিকঠাক পালন করত। সাদনান শাওয়ার নিয়ে একটা টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। রুমে এসে প্রিয়তার পাশে বসে প্রিয়তাকে নিজের এক কোণের উপর চুল মুছে দিতে বলে। প্রিয়তা বাধ্যবের মতো শুনল। চুল মোছা শেষে সাদনান প্রিয়তাকে আবারও আগের স্থানে বসিয়ে দিয়ে গায়ে একটা টি শার্ট জড়িয়ে নেয়। এর মধ্যে একজন কাজের লোক আর সুফিয়া বেগম খাবার নিয়ে হাজির হলো। প্রিয়তার ব্যাপারটা নিয়ে সবাই অবগত, তাই নিজে যে যেতে পারবে না, সেই জন্যই খাবার উপরে রুমে পাঠিয়ে দিয়েছে সালেহা বেগম। সবাই অবশ্য খাবার শেষ করে নিয়েছে। তার উপর আয়ানার 9 মাস শেষের দিকে, তাই সালেহা বেগম সেখানেই আছে বলে জানালো সুফিয়া বেগম। খাবার রেখে প্রিয়তার হালচাল জিজ্ঞেস করে তিনি চলে গেল। সাদনান ততক্ষণে নিজের প্রয়োজনীয় সব কাজ শেষ করে প্রিয়তার পাশে বসে খাবার থালা হাতে নেয়। প্রিয়তাকেও খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। প্রিয়তা এটা বেশ উপভোগ করলো। অনেকদিন পর সাদনান প্রিয়তাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে। খাবার শেষে সাদনান এটো থালা সেন্টার টেবিলে রেখে নিজের হাত ধুয়ে আসে বেসিন হতে। প্রিয়তার মুখ মুছিয়ে দিয়ে একটা ব্যথার ওষুধ খাইয়ে দেয়। প্রিয়তা বিনা বাক্যে খেয়ে নিল। সাদনান প্রিয়তাকে বিছানায় নিয়ে নিজের ল্যাপটপ নিয়ে বসে গেল প্রিয়তার পাশে। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। সাদনান সেদিকে তাকিয়ে মিনি কম্বলটা প্রিয়তার গায়ে দিয়ে দেয়। ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সাদনান জিজ্ঞেস করলে জানানো হয় নিচে মানুষ এসেছে। সাদনান আসছি বলে প্রিয়তার কপালে একটা চুমু খেয়ে বেরিয়ে এলো রুম থেকে। সাদনান বসে আছে ওয়াসিফ দাওয়ানের সামনে।
সাথে আছে আরো কিছু বড় বড় নেতা। তারা মূলত কিছু নিয়ে সমালোচনা করছে। বেশ অনেকটা সময় সাদনান সবার কথোপকথন শুনে, কিন্তু সে খুব গভীর মনোযোগ দিয়ে কিছু ভেবে চলেছে। ভাবনা অতি প্রখর, যা ওয়াসিফ দেওয়ান পর্যবেক্ষণ করে। সিকিউরিটি আরও কড়াকড়ি করতে বলবো। ওয়াসিফ দেওয়ান বলল। ওনার সাথে এখানে থাকা সবাই সায় দিল, তবে সাদনান নাকচ করে দিল। থুতনিতে নিজের দুহাত ঠেকিয়ে জানালো, কি দরকার তার চেয়ে ঢের বেশি ভালো শেকড়টা উপড়ে ফেলা। সম্ভব হবে না। জাফর মির্জা বলল। সাদনান দাদার দিকে তাকালো, ফের দৃষ্টি ঘুরিয়ে ওয়াসিফ দেওয়ানের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, সময় বলে দিবে, বাসায় যান, রেস্ট করুন। এইচএসসি পরীক্ষা শেষ, তিন্নির অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন বই নিয়ে বসে আছে টেবিলে। পাশেই সোফায় কবির মনোযোগ দিয়ে এই সাথে কিছু করছে ল্যাপটপ স্ক্রিনে। এখন বই নিয়ে বসে আছে টেবিলে, পাশেই সোফায় কবির খুব মনোযোগের সাথে কিছু করে যাচ্ছে ল্যাপটপে। হাতের আঙ্গুলগুলো অনবরত কিবোর্ডে চালিয়ে যাচ্ছে। তিনি সেদিকটায় তাকিয়ে থেকে অনেকক্ষণ যাবত, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। খাবার খেয়ে এসেছে তো, এই একটু আগেই শরীরটা কেমন করছে, গা গোলাচ্ছে, মনে হচ্ছে পেটের ভেতর নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে। তিন্নির হাতে থাকা কলমটা টেবিলে রেখে মুখে হাত চেপে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কবিরের চোখ সেটা ধরা পড়লো। ল্যাপটপ রেখে তৎক্ষণাৎ উঠে নিজেও পেছন পেছন ওয়াশরুমে গেল। ততক্ষণে তিনি গড়গড় আওয়াজ তুলে পেটে হাত চেপে ধরে বেসিনে উপরে ঝুঁকে বমি করছে। কবির এগিয়ে এলো, চুলগুলো সামনে থেকে পেছনে এনে কোনো রকম বেঁধে দিয়ে মুখে পানি দিতে সাহায্য করলো। বেচারা বেশ ঘাবড়ে গিয়েছে, চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ স্পষ্ট। তিনি চোখে মুখে পানির ঝাপটা দিয়ে দুর্বল শরীরটা আর ধরে রাখতে পারে না। কবিরের বুকের উপর আলগোছে মাথাটা এলিয়ে দেয়। কবির কি বুঝতে পারলো কে জানে, হঠাৎ করে কোলে তুলে নিল। তিনি গলা জড়িয়ে ধরে ক্লান্তি ভরা কণ্ঠে জানালো, যেতে পারতাম, তবে দরকার ছিল না। সেটা তো দেখতে পাচ্ছি। ঠিক মতো খাও। কবির কথাটা কি মনে করে আর সবটা সম্পূর্ণ করে না। তিন্নিকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসে কৌতূহল নিয়ে জানতে চাইলো, সব ঠিকঠাক ছিল তো এই মাসে? তিনি হাসলো খুব সাবধানতার সহিত, মাথাটা কবিরের কাঁধে রেখে এক বাহু জড়িয়ে ধরে বলে উঠে, যদি বলি না? মজা করছো তুমি? আপনার তাই মনে হচ্ছে? তিনি মাথা তুলে কবিরের মুখপানে তাকায়। কবির খুশি কিনা বুঝে উঠতে পারে না। কবির ফিরে বসলো, নিজের দানবীয় হাত জোড়া তিন্নির গোলগাল মুখখানাতে নিজের সে হাতের আঁচলে নিয়ে কাপা কাপা কণ্ঠে শুধালো, তুমি শিওর আমি বাবা হব? রাত তখন 3টে। রাত পাশে ঘুমোচ্ছে। আয়না সেদিকে একবার দেখে নিল। পেটটা হালকা ব্যথা করছে। নিজের পেটের উপর হাতের ডান হাতটা সরিয়ে অনেক কষ্টে উঠে বসলো। সাইড টেবিল হতে গ্লাস ভর্তি পানিটা নিয়ে একটু পানিও খেলো। যদি পারতো তবে হয়তো পুরোটাই খেয়ে নিত, কিন্তু সম্ভব না। কনসেপ্ট করেছে পর থেকে পানিটা আয়না একদম খেতে পারে না। পানি না, সব খাবারই কেমন অনীহা বোধ করে, যদিও এটা প্রায় হয়ে থাকে প্রেগনেন্সির সময়। তবে কষ্ট করে হলেও খেতে হয়। আয়নার সেক্ষেত্রেও তাই হচ্ছে, জোর করে খেতে হয়। কিন্তু পানিটা একদম খেতে পারে না। আয়না পেটে হাত চেপেই বসে আছে। যদি পানি সবটা খেতে পারতো তবে হয়তো ব্যথাটা কমতো, কিন্তু এখনো তো আরো বাড়ছে। আয়না বুঝতে পারছে না কি করবে। রাহাতকে ডাকবে, দ্বিধা করতে করতে শেষমেশ না পেরে ব্যথা তো শব্দ করে ওঠে। রাহাতকে ডাকবে, তার আগে আয়নার শব্দে রাহাতের ঘুম ছুটে যায়। আয়নাকে বসে থাকতে দেখে তড়িঘড়ি করে নিজে উঠে বসে, চুলগুলো বেঁধে দিল পাশ থেকে ক্লিপ নিয়ে। আয়না সারা শুয়ে ঘেমে নেয়, একাকার অবস্থা। রাহাত কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। আয়নাও কেমন হাঁসফাঁস করছে। রাহাত যেন কিছু বুঝতে পারলো। কিছু জিজ্ঞেস না করে আয়নাকে কোলে তুলে নিল। দরজায় শুধু ভিড়ানো ছিল বিদায় বেশি কষ্ট করতে হলো না। রুম থেকে বেরিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, পরপরই নিজের বলিষ্ঠ কণ্ঠে সবাইকে ডাকতে লাগলো। উপর থেকে নিচে নামতে নামতে ওরা নিজের ঘরের সবাই লিভিং রুমে হাজির হলো। মুহূর্তের মাঝে অন্ধকার বাড়িটা আলোকিত হয়ে গেল। ঘটনা বুঝতে কারোরই তেমন কোনো অসুবিধা হয় না, যেহেতু বিষয়টা নিয়ে আগে থেকেই সবাই অবগত ছিল। যে কোনো সময়ে যা তা হতে পারে। তাই তো বাড়ির কোনো পুরুষ লোক আজ মাস ধরে রাতে বাইরে থাকে নাই।
মফিজুল মির্জা কোনো বাক্য প্রয়োগ না করেই নিজের চোখের চশমাটা ঠেলতে ঠেলতে বেরিয়ে গেল গাড়ি বের করতে। সালেহা বেগম শাশুড়ির কাছে এগিয়ে এলো, নমনীয় কণ্ঠে অনুমতির আবেদন করলো। আম্মা আমি যাব। যাও। সালেহা বেগম মনে মনে অবাক হলো, তবে শাশুড়ি থেকে সম্মতি পেয়ে আর কথা বাড়ালো না। তৎক্ষণাৎ স্বামীর পেছন পেছন বেরিয়ে গেল। সাদনান, প্রিয়তা, সারা একপাশে দাঁড়িয়ে রয়। এটা তাদের কাছে অবাক করার বিষয়, তাই সবাই একটু শকড। তবে সাদনান নির্বিকার। সে যেত, তবে সে যাওয়া মানে বিপদ নিজে হাতে ডেকে আনা। তাছাড়া তার কাল একটা বিশেষ কাজও আছে, কত শত দায়িত্ব। প্রিয়তা অবশ্য আয়নাকে ওই অবস্থায় দেখে কেঁদে দিয়েছে, কিন্তু শব্দহীন। সেটা কেউ লক্ষ্য না করলেও সাদনানের চোখে ঠিক ধরা পড়েছে, কিন্তু কিছু বলে না। বোন আর বাইকে যে প্রিয়তা ভীষণ ভালোবাসে। অবশ্য আয়ানাও ছোট বোনকে প্রচন্ড ভালোবাসে। সবাই চলে গেল যে যার রুমে। সাদনানও প্রিয়তাকে নিয়ে রুমে এলো। রুমে এসে প্রিয়তা কেঁদে দিল শব্দ করে। সাদনান কিছু বলল না, আগলে নিল নিজের বাহু ডোরে। আপুর কিছু হবে না তো? তুমি পজিটিভ কেন ভাবছো না? আসে না, আম্মু তো আমাকে রেখে চলে গিয়েছে। মায়ের তো সমস্যা ছিল, বড় কিছু হবে না, দোয়া করো। যা। প্রিয়তা চুপ করে যায়। সাদনান নিজেও চোখ বন্ধ করে আরো 1.5 ঘন্টার মতো বাকি ফজরের আজান দিতে ঘুমানোর চেষ্টা চালায়। হসপিটাল পৌঁছাতে 1/2 ঘন্টা সময় লেগেছে। রাত শেষের দিকে হওয়ায় প্রায় সবাই ঘুমিয়েছিল, শুধু কিছু সংখ্যক মানুষ আছে। তবে তারাও কেউ রুগী, কেউ বা বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছে। ডক্টর, নার্স চোখে পড়ছে না রাহাতের। মফিজুল মির্জা, আজম মির্জা দৌড়ে ভেতরে গেল। রাহাতও ব্যথায় ছটফট করতে থাকা আয়নাকে নিয়ে এগিয়ে এলো। তবে বেশি দূর যেতে হয়নি, দুই বাপ চাচা সহই ডক্টর সমেত ফিরে এলো। আর সবাইকে অপেক্ষারত ফেলে দিয়ে আয়নাকে নিয়ে চলে গেল ওটিতে। সালেহা বেগম ছেলেকে অভয় দিচ্ছে, এটা সেটা বলছে। আজান দিলে পুরুষরা সবাই নামাজ পড়তে চলে যায়, শুধু সালেহা বেগম বসে রইল। কি করবে, হঠাৎ কার কাছে যাবে বুঝতে পারছে না। তাই তো বসে বসে আল্লাহর কাছে ছেলের বউ আর অনাগত সন্তানের জন্য দোয়া করতে লাগে। রাহাতরা সবাই যাওয়ার 6 কি 7 মিনিটের মাথায় একজন নার্স সাদা একটা টাওয়াল পেঁচিয়ে একটা বাচ্চা কোলে ওটি হতে বেরিয়ে এলো। মুখে তার কি সুন্দর চমৎকার হাসি। সালেহা বেগম বসা ছেড়ে উঠে দাঁড়ায়, চট করে এগিয়ে এলো। নার্সটা হাসি বজায় রেখেই সালেহা বেগমের কোলে বাচ্চাটা দিল। নার্সরা হেসে বললে। নার্সের কথায় সালেহা বেগম নিজেও হাসলো। নার্সটা আবার চলে গেল। নার্স বাচ্চা সম্পর্কে কিছু বলতে না দেখে সালেহা বেগম অবাক হলো। অবশ্য পরে তা গুছে গেল, কেননা তারা যে কি বাচ্চা হবে জানে না, সেটা তো আর নার্স জানে না। সালেহা বেগম বাচ্চাটা নিয়ে বসে রইল। তার ঠিক 1 মিনিটের মাথায় সবার আগমন হলো। রাত সবার পেছনে ছিল। জাফর মির্জা আর মফিজুল মির্জা আগে এসে দেখে নিল। সবার শেষে রাহাতের কোলে তুলে দিল সালেহা বেগম। রাহাত টলমলো পায়ে এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে কোলে নিয়ে কপালে একটা চুমু দিল নিজের অস্তিত্বকে। ঠিক তখনই একজন ডক্টর এলো, জানালো আয়নাকে কেবিনে দেওয়া হয়েছে আর রোগীর খেয়াল রাখতে বলে চলে গেল। অবশ্য ওনার সাথে মফিজুল মির্জাও গেল কথা বলতে। রাহাত কেবিনে এসে দেখলো আয়না ঘুমিয়ে আছে। রাত কোনো শব্দ না করেই আলগোছে এগিয়ে গিয়ে বাবুকে আয়নার এক বাহুর উপর শুয়ে দিল। আয়নার হুঁশ নেই, হয়তো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। রাত চট করে সাথে থাকা বাবার ফোনটায় কয়েকটা ছবি তুলে নিজের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আবার ডিলিট ফর্মি করে দেয়। অতঃপর বউ আর বাচ্চাকে পাহারা দিতে লাগলো। সময় কত দ্রুত চলে যায়, তাই না? শুধু থেকে যায় স্মৃতি হিসেবে কিছু মুহূর্ত। তেমনি দেখতে দেখতে কেটে গিয়েছে 1 বছর। সারা, প্রিয়তার এইচএসসি পরীক্ষা চলছে। আয়না, রাহাতের মেয়ের 1 বছর হলো আজ। হ্যাঁ, সেদিন রাহাত আর আয়নার কোল আলো করে ইনিয়া এসেছিল। তিন্নির আর কবিরের একটা ছেলে হয়েছে, 3 মাস চলে। বাচ্চার নাম তুরাক খান। মাইশা, সেও কনসেপ্ট করেছে, 3 মাস চলে। তবে বহু চেষ্টার পর আজ 1.5 বছর পর মুখ তুলে চেয়েছে আল্লাহ মাইশা আর আয়নের দিকে। ওয়াজিদ রিদিকে নিয়ে আবারও সেই সুদূর ইতালিতে পাড়ি জমিয়েছে। তবে শোনা যাচ্ছে আর বছর 2-1 পর তারা বাংলাদেশে এসে যাবে একেবারে। তাদের কোনো বাচ্চা হয়নি এখনো। সারা আর রাহানের বিয়ের ডেট পড়েছে আর 9 দিন পর। আর আজ মির্জাবাড়ির বেশ জমজমাট পরিবেশ। তার কারণ আজ মির্জাবাড়ির একমাত্র কন্যা হিনিয়ার বার্থডে। 1 বছর পা রাখলো ছোট্ট ইনিয়া, যে কিনা তার ছোট্ট মা প্রিয়তার সঙ্গেই থাকে সারাক্ষণ। জানিয়ে সাদনানের অভিযোগের শেষ নেই। তার কারণ
ইনিয়া হওয়ার পর থেকেই প্রিয়তা তার ধারে কাছেও বেশি ঘেঁষে না, সব সময় ওকে নিয়ে পড়ে থাকে। তাই তো সাদনান ভেবে নিয়েছে আজ রাতে একটা কিছু করবেই। বেশ অনেকটা সময় সাদনান গাড়িতে বসে আছে। গাড়িতে এসি চলছে, কিন্তু সাদনান তাও ঘামছে। রাহান সেদিকে এক পলক তাকিয়ে গাড়ির ড্রাইভারকে এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিতে বলে। ড্রাইভার কথা মতো কাজ করে। তারপর ধীরে সরে সাদনানকে জানালো, শোন, বাবাকে বলেছে এই মাস থেকে অফিসে যেতে। যা, তবে আমি ঠিকঠাক সঙ্গ পেলে হলো। সাদনান কণ্ঠটা খুব শান্ত রেখেই বলল। রাহান দীর্ঘশ্বাস ছাড়ে। এই কথা উঠলেই সাদনান সব সময় এমন খাপছাড়া জবাব দেয়। রাহান আমতা আমতা করে বলল, নিজের একটা পরিচয় দরকার। বউ পালার চেয়ে ঢের বেশি টাকা ইনকাম করিস, এমপির ডান হাত ভুলে যাচ্ছিস। সাদনান শাওয়ার নিয়ে মাত্রই বেরিয়ে এলো। পরনে ছাই রঙের একটা ট্রাউজার, বলিষ্ঠ পেটানো উদাম শরীর, বুকের ঘন কালো লোমগুলো পানিতে চিকচিক করছে। গলায় একটা টাওয়াল জড়ানো, যার এক পাশ দিয়ে মাথার চুলগুলো মুছে নিচ্ছে। শাওয়ার নেওয়ার ফলে চেহারায় আলাদা একটা স্নিগ্ধতা লাগছে, কিন্তু সেই স্নিগ্ধতা চাপা পড়ে মুখে বিরক্তি প্রকাশ পাচ্ছে বেশি। সাদনান টাওয়াল সোফায় ছুঁড়ে ফেলে। চুল তার আগে বউ মুছে দিত সবসময়, কিন্তু আজ অনেক দিন হয় বউ এই কাজ থেকে বিরত নিয়েছে। কিন্তু সাদনান বিরতি আজ শেষ করবে, আগের মতো আবার কন্টিনিউ করবে। সব ঠিকঠাক করতে হবে। সাদনান এগিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে নিজের বলিষ্ঠ কণ্ঠে মাকে জোরে জোরে ডাকতে লাগলো। সাদনান জানে মা তার সমস্যা বুঝতে পারবে। সাদনানের মা নিচ থেকে গলা ছেড়ে ছেলেকে উত্তর করলো আসছি বলে। সাদনান ফিরে গিয়ে সোফায় বসে থাকে। উদাম শরীর নিয়ে চুল থেকে তখনও পানি পড়ছে। সাদনানের ভাবনা সত্যিই হলো, মা প্রিয়তাকেই পাঠিয়েছে। প্রিয়তা ওনার এক মাথায় হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করে, মাথা হতে ঘুমটা ফেলে দেয়। সোজা বিছানার উপর ওড়না রেখে সাদনানের দিকে এগিয়ে যায়। সাদনান পুরোটা সময় বইয়ের দিকেই তাকিয়ে রয়। প্রিয়তা সোফা থেকে টাওয়াল তুলে চুল মুছে দিতে দিতে জিজ্ঞেস করে, খাবার রুমে দেব? তুমি তো খাওনি, তাছাড়া নিচে অনেক মানুষ, এখন রুমে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। সাদনানের কথার বিপরীতে প্রিয়তা সম্মতি দিয়ে বলল। অতঃপর নিজের হাত দিয়ে সাদনানের চুল মুছে টাওয়াল নিয়ে ব্যালকনিতে চলে গেল। ফিরে এসেও ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে নিল। যদিও ঘন্টা সময়ের মতো হবে শাওয়ার নিয়েছে, তবে রান্নাঘরে ছিল বিদায় শরীর কেমন ভার লাগছে। প্রিয়তার রুমে খাবার নিয়ে এলো, তারপর দুজনে মিলে খেয়েও নিল। খাবার শেষে এটো থালা নিয়ে প্রিয়তা নিচে চলে গেল। আর এদিকে সাদনান নিজে রেডি হয়ে নিল। এখন 5টার আশেপাশে বাজে সময়। মেহমান সব নিশ্চয়ই আসতে চলেছে। আজ প্রায় অনেক মানুষদেরই ইনভাইট করেছে। তার কারণও অবশ্য আছে। বউ তার ধারে কাছে বেশি ঘেঁষে না। সে বুঝতে পারে রাগের কারণ, তবে কিছু করতে পারেনি, মূলত সময় করতে পারেনি। সাদনান রেডি হয়ে গায়ে পারফিউম দিয়ে নিজের গম্ভীর মুখ নিয়ে বেরিয়ে এলো রুম থেকে। আপনারা কেউ কেউ হয়তো জানেন আমি বিয়ে করেছি, তবে সেটা ঘরোয়াভাবে, তাই কাউকে বলার বা নিমন্ত্রণ করার মতো সময় করে উঠতে পারিনি। আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে, আর সেই দিন সবার উপস্থিতি কামনা করছি। তখন না হয় আমার স্ত্রীকে দেখে নেবেন। কথা শেষ, সবাই করতালি দিল। সাদনানের কথা শেষ, আবারও ফিরে এলো স্টেজ থেকে। একটু আগে কেক কাটার পর্ব শেষ হয়েছে। এখন সবাই যে যার মতো এনজয় করছে। প্রিয়তা সালেহা বেগমের পেছনেই দাঁড়িয়ে আছে। পরনে মিষ্টি কালারের একটা জামদানি শাড়ি, দেখতে ঠিক শাড়িটার কালারের মতোই মিষ্টি লাগছে। পাশেই সারা ফোনে কিছু করছে। আয়ান মাইশাকে আগলে একটা টেবিলে বসে আছে। মেয়েটা একটু পরপরই বমি করছে, কিচ্ছু মুখে তুলতে পারছে না। আর একটু আগেই বমি করার ফলে হয়তো ক্লান্ত। রাহাত আয়ানা ইনিয়াকে নিয়েই সবার সাথে পরিচিত হচ্ছে। আর ওদিকটায় ওই তো কবির তার ছেলেকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছে। পাশেই টেবিলে বসে তিনি খাবার খাচ্ছে। এখানে প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষটাকেই সময় দিচ্ছে, আগলে রাখছে। প্রিয়তা সবকিছু পর্যবেক্ষণ করলো। ভীষণ ভালো লাগলো, তবে মনের কোথাও বড্ড কষ্ট হচ্ছে। একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। ছোটনাথ বউ, সারাকে নিয়ে ভেতরে চলে যাও। প্রিয়তার মনটা আরো দ্বিগুণ খারাপ হলো আম্বিয়া মির্জার কথায়। সারা বিরক্ত হলো, তবে মুখে প্রকাশ করলো না। মুখ ভেঙচি কেটে প্রিয়তাকে টেনে নিয়ে চলে গেল। সাদনান সবটাই লক্ষ্য করলো। দাদি তার এই কাজটা একদম ঠিক করেছে মনে ধরলো সাদনানের। তার অবশ্য কারণও রয়েছে। স্টেজে বসে 3-4টা ছেলে সারা প্রিয়তার দিকে কেমন করে তাকিয়ে আছে। ছেলেগুলো ভদ্র পরিবারের,
আর এদের বাবারা ছেলেগুলো ভদ্র পরিবারের, আর এদের বাবারাও এখানে আছে, তাই ওদের কোনো ব্যবস্থা তো করতে পারবে না, তার উপর অতিথি। আমাকে মায়ের কাছে রেখে আসুন। সাদনান রুমে আসা মাত্রই প্রিয়তা কথাটা বলে উঠল। সাদনান মোটেও অবাক হয় না, আর না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো, বরং খুব স্বাভাবিকভাবেই এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মিররে প্রিয়তার প্রতিবিম্বর দিকে তাকালো। শান্ত কণ্ঠে জানালো, দ্বিতীয়বার মুখে এনো না, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো, অতঃপর নিজের হাতে সব করিয়ে দিব। প্রিয়তা সাদনানের কথা শুনে স্তব্ধ হয়ে গেল, কিছু বলে আর কথা বাড়াতে চাইল না। ঝামেলা করে কি লাভ? সাদনান তো আর ইচ্ছে করে করছে না এসব, ও জানে, কিন্তু এটা মস্তিষ্কে মানলেও মন মেনে নিতে পারছে না। প্রিয়তা চুপটি করে ওপাশ ফিরে শুয়ে পড়ল। সাদনান ড্রেস চেঞ্জ করে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে প্রিয়তাকে ফিরিয়ে নিজের দিকে করলো। প্রিয়তা তখন শক্ত হয়ে আছে। সাদনান বইয়ের মুখের দিকে তাকালো। ছোট ছোট চুলগুলো কমলা রঙের ডিম লাইটেও স্পষ্ট দেখা যাচ্ছে। সাদনান ফু দিয়ে চুলগুলো মুখের উপর হতে সরানোর প্রয়াস চালালো, তবে ব্যর্থ হলো। তাই বাধ্য হয়ে হাত দিয়ে কানের পিঠে গুজে দিল। বলল, সরি। সরি? আপনার সরি আপনার মাথায় দিয়ে বসে থাকুন। প্রিয়তা ফুঁসে উঠে এবার মৃদু স্বরে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো? আমি ইচ্ছে করে তো আর এমনটা করছি না, পরিস্থিতি তুমি বুঝতে হবে। হ্যাঁ, আর আমার পরিস্থিতি? আর কয়টা দিন অপেক্ষা করো। 18 পার হয়ে গিয়েছে। আচ্ছা। আমি বাচ্চা না, বাচ্চার মা হতে চাই। সাদনান জট করেই প্রিয়তাকে নিজের উপর থেকে নিচে ফেলে দেয়। প্রিয়তা চোখ খিচে বন্ধ করে নেয়। শক্ত করে সাদনানের আকাশি রঙের টি শার্টের কলার চেপে ধরে। সাদনান সেদিকে তাকিয়ে হাসলো। আজও বউটা তার ছোঁয়ায় দিশেহারা হয়, অল্পতেই মূর্ছা যায়, তবুও যথাসাধ্য নিজেকে শক্ত রাখার চেষ্টা চালিয়ে যায়। সাদনান নিজের দানবীয় হাতের স্পর্শে কাবু করলো তার বউকে। নিজের পুরুষালী শক্ত অধরের ভাঁজে চেপে ধরে প্রিয়তার অধর। প্রিয়তার নখ গেঁথে গেল সাদনানের উন্মুক্ত পিঠে। সাদনান আরো উন্মাদ হলো, নিজের সবটা দিয়ে বউকে ভালোবাসতে লাগলো। প্রিয়তা আস্তে করে চোখ বন্ধ করে নিল, আর অমনি চোখের কঠোরে হতে অশ্রু গড়িয়ে পড়ল। সাদনান চাইলো বউয়ের বন্ধ চোখ জোড়ার দিকে, যা এখন কাজল লেপটে একাকার অবস্থা হয়ে আছে। সাদনান সে ভেজা চোখের পাতায় মুখে নেশাতুর কণ্ঠে বলল, কেন আমাকে পাগল করতে আসো? শুধু শুধু নিজের কষ্ট ডেকে আনো। যদি সেই কষ্টের কারণ আপনি হন, তবে তা আমি হাসতে হাসতে গ্রহণ করব। আপনি কি করে জানতে পেরেছিলেন স্টিভ আমার জাস্ট ফ্রেন্ড? প্রথম তো বিশ্বাস করলেন না। কিছু জিনিস গোপনে সুন্দর। ওয়াজিদ কথা শেষে রিধির ঘাড়ে আবারও চুমু খেলো। রিধি মোচামুচি করে সরে যেতে চাইল, তবে ওয়াজিদের শক্ত বাঁধন হতে নিজেকে ছাড়াতে পারল না, যা দেখে ওয়াজিদ হাসলো। শব্দ করেই হাসে সে। রিধির সর্বাঙ্গ শিউরে উঠে সেই হাসি দেয়। ওই বাঁধন এত সহজে ভাঙা যাবে? আমি চাই না ভাঙতে। এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।